হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস কিচেন। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন আজ আমি কি রেসিপি নিয়ে এসেছি। এমনিতেই কিন্তু জলপাই সবসময় পাওয়া যায় না। এখন যেহেতু জলপাইয়ের সিজন আর অ্যাভেলেবেল জলপাই পাওয়া যাচ্ছে, তার জন্য আমি অসম্ভব মজাদার একটি জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিতে থাকছে আস্ত জলপাইয়ের টক আচার। এটা কিন্তু খিচুড়ি অথবা পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে, আর আপনারা চাইলে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করেও রাখতে পারেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আর জলপাইয়ের টক আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি, আর আমি মিডিয়াম সাইজের জলপাইগুলো নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোট অথবা বড় জলপাইগুলো দিয়ে আচার তৈরি করতে পারেন। আর দেখুন, আমি জলপাইয়ের বোট্টাগুলো এরকমভাবে কেটে জলপাইয়ের গায়ে এরকমভাবে দাগ কেটে নিয়েছি। আমি একটা জলপাইয়ের গায়ে প্রায় 5 থেকে 6টি করে দাগ কেটে নিয়েছি। আর দাগগুলো কিন্তু আমি অনেকটা ডাবিয়ে নিয়েছি, যাতে মশলাগুলো আচারের ভিতরে ভালোভাবে যায়। আর এরকমভাবে জলপাইগুলো আঁচড়িয়ে নেওয়ার পর আমি জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি পাতলা কাপড়ের সাহায্যে মুছে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। যেহেতু আমরা এখানে রোদ্রে না দিয়ে আচারটা তৈরি করব, তাই অবশ্যই চেষ্টা করবেন যাতে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে জলপাইয়ের গা থেকে ভালোভাবে পানিটা শুকিয়ে নেওয়া যায়। যদি জলপাইয়ের গা থেকে পানিটা ভালোভাবে শুকিয়ে নেওয়া যায়, তাহলে আপনাদের আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, চলে যাচ্ছি আমরা আচারের মূল স্টেপে। আর আচার তৈরি করার জন্য যেটা লাগবে সেটা হলো সরিষার তেল। চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে 300 গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার অপেক্ষা করব তেলটা সামান্য গরম হওয়ার জন্য। তেলটা সামান্য গরম হয়ে যাওয়ার পর এই পর্যায়েতে আমি রসুন অ্যাড করে দেব। আর এখানে আমি ইন্ডিয়ান বড় যে রসুনগুলো পাওয়া যায় সেই রসুন নিয়েছি। আর এখানে 1 কাপের চাইতে একটু বেশি রসুন নিয়েছি আমি। যেহেতু আমি আস্ত আচার তৈরি করব, তাই আমি রসুনের কোয়াগুলো আস্ত দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে দেশি ছোট রসুনের কোয়াগুলো ব্যবহার করতে পারেন। রসুনগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। রসুনগুলো কিন্তু অতিরিক্ত ব্রাউন করে ভাজা যাবে না, কারণ অতিরিক্ত ব্রাউন করে ভাজতে গেলে কিন্তু যখন আপনি জলপাইগুলো ভাজবেন, রসুনগুলো অতিরিক্ত কালচা হয়ে যাবে। রসুনগুলো দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমাদের রসুনগুলো কিন্তু মোটামুটিভাবে ভাজা হয়ে গিয়েছে। যেহেতু আমরা এখানে সরিষার তেল দিয়ে আচারটা তৈরি করতেছি, তাই কিন্তু এখানে তেলে অনেকটা ফেনা উঠে গেছে। আর অতিরিক্ত ফেনার জন্য বোঝা যাচ্ছে না আমাদের রসুনগুলা কিরকম ভাজা হয়েছে। আর আমি যেরকম চাচ্ছি সেম এরকম হওয়ার জন্য এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দেব শুকনো মরিচ। আর এখানে আমি কিন্তু শুকনো মরিচগুলো আগে থেকে দেইনি। আগে থেকে যদি দিতাম তাহলে মরিচগুলো বেশি ভাজা হয়ে যেত, দেখতে ভালো লাগতো না। আর মরিচগুলো দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মরিচগুলো সামান্য একটু ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দেব পাঁচফোড়ন। যেহেতু আমি এখানে আস্ত জলপাই আচার তৈরি করছি, তাই এখানে আমি আস্ত পাঁচফোড়ন দিচ্ছি। আর এখানে আমি 2 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছি। এই পর্যায়ে আমি পাঁচফোড়নগুলো দিয়ে প্রায় 1 মিনিটের মতো একটু ভেজে নেব। পাঁচফোড়নগুলো দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর কিন্তু মরিচ, রসুন আর পাঁচফোড়নের অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে আমাদের পাঁচফোড়নগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দেব জলপাই। জলপাইগুলো দিয়ে দেওয়ার পর এই পর্যায়ে এর সাথে আমি অ্যাড করে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়ি আর লবণটা দিয়ে দেওয়ার পর এই পর্যায়ে আমি জলপাইগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে লবণ আর হলুদের সাথে মিশিয়ে নেব। যেহেতু আমি টক আচার তৈরি করতেছি, তাই আমি এখানে কোনো রকম চিনি ব্যবহার করব না। আপনারা যদি চান যে হালকা টক হালকা মিষ্টি আচারটা তৈরি করতে, তাহলে এখানে আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অ্যাড করতে পারেন। জলপাইগুলো নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমাদের জলপাইগুলো কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম ঢাকনা দিইনি, কারণ আচার তৈরি করতে কোনো রকম ঢাকনার প্রয়োজন হয় না। এমনিতে ঢাকনাটা খুলে রেখে বারবার নাড়িয়ে চাড়িয়ে আচারটা তৈরি করতে হয়, তা না হলে কিন্তু আচারগুলো নিচ দিয়ে লেগে যাবে। আচারটা বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দেব 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। ভিনেগার অথবা সিরকা যে নামিয়ে ছিলেন
অবশ্যই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। যদি ভিনেগারটা দেওয়া যায় তাহলে কিন্তু আচারটা প্রায় 5 থেকে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এ পর্যায়ে আমি এর সাথে আরও কিছু ফাঁকি মশলা অ্যাড করে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ জিরে, যে জিরাটা আমরা রেগুলার খাই সেই জিরেটা, আর নিয়ে নিয়েছি 4টি শুকনো মরিচ। সবগুলো উপকরণ আমি একসাথে হালকা একটু ভেজে ফাঁকি করে নিয়েছি। ফাঁকি মশলাটা দিয়ে দেওয়ার পর কিন্তু আচার থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। তাই অবশ্যই চেষ্টা করবেন যাতে আচারে এরকম ফাঁকি করে মশলা দেওয়া যায়। ফাঁকি মশলাটা দিয়ে দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট এটাকে নাড়িয়ে চাড়িয়ে জাল করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের অসম্ভব মজাদার আস্ত জলপাইয়ের টক আচার। তো ভিউয়ার্স, দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন আমাদের আচারটা কতটা লোভনীয় হয়েছে। যেহেতু আমরা আস্ত জলপাইয়ের টক আচার তৈরি করেছি, আর এটা বেশ কিছুদিন সংরক্ষণ করার জন্য অবশ্যই চেষ্টা করবেন যাতে ডুবো তেলে ভিজিয়ে রাখা যায়। আচারগুলোকে সরিষার তেলে ডুবিয়ে রাখলে আচারগুলো অনেক ভালো থাকে বেশ কিছুদিন। তাই অবশ্যই চেষ্টা করবেন যাতে জলপাইয়ের আচারগুলো এরকম ডুবো তেলে ডুবিয়ে রাখা যায়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টস করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।